হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তা আজ আরেকটি ভিডিও শুরু করছি। এটাও একটা কমেন্টের ভিডিও। দিলীপ দা একটা কমেন্ট করছে যে অ্যাজমা এবং এর টাইম মডালিটিস নিয়ে আলোচনা করতে। তা আমি আজকে বরাবরের মতোই কেন্ট রেপার্টরি থেকে 763 পেজ থেকে 765 পেজ পর্যন্ত আলোচনা করব। এটুকুই হচ্ছে অ্যাজমা নিয়ে বা হাঁপানি শ্বাসকষ্ট নিয়ে আলোচনা করা আছে কেন্ট রেপার্টরিতে। তা আমরা শুরু করি। তা শ্বাসকষ্ট বা দমের কষ্ট এগুলো সাধারণত শীতকালের দিকে বেশি হয়। ঠান্ডা হাওয়া লেগে বা বংশগত কোনো কারণে, ফুসফুসের সমস্যার কারণে, ধূমপান, ধুলোবালি, বৃদ্ধদের বা ছোট বাচ্চাদেরও হয়ে থাকে। গলায় সাঁই সাঁই শব্দ এরকম হয়, বাঁশি বাজে অনেকের। তো এই নিয়ে একটা গল্প বলবো যে আমি হোমিওপ্যাথিতে মানে এত ভালোবাসা জন্মানোর কারণ বা আমি কেন হোমিওপ্যাথি চর্চা করি। তা আজকে শুরু করি। এখানে প্রথমে আছে অ্যাজম্যাটিক। অ্যাজম্যাটিক মানে হচ্ছে অ্যাজমা, মানে শ্বাসকষ্ট, হাঁপানি যেটা বলে। এখন এই অ্যাজমার উপরে সবথেকে ভালো কাজ করে হচ্ছে যে মেডিসিনগুলো আছে সেগুলো একটু বলি। এখানে আছে আর্সেনিক অ্যালবা, ক্যালিকার্ব, হিপাস সালফার, স্যাম্বুকাস, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো কাজ করে, স্পঞ্জিয়া, এগুলোই। আরও মেডিসিন আছে, তা ল্যাক্রিসিসও আছে, মার্কসল আছে, এগুলো ভালো কাজ করে। তো আমরা দেখি যে মর্নিং সকালের দিকে যদি শ্বাসকষ্ট বাড়ে তাহলে কি কি ওষুধ আমরা দিতে পারি। এখন এখানে মর্নিং আমাদের মর্নিংয়ের মধ্যে মেডিসিন আছে কার্বোভেজ, ক্যালিকার্ব। তা আমরা ক্যালিকার্ব সম্বন্ধে জানি যে এদের রাত্রে বৃদ্ধি হয়, তারপরে 2 থেকে 4টের দিকে, রাত 2 থেকে 4টের দিকে শ্বাসকষ্ট বাড়ে এই ক্যালিকার্বে। তারপর দেখি এই দেখেন ইভিনিং, সন্ধ্যার দিকে শ্বাসকষ্ট বা হাঁপানি। তাই এখানে কিন্তু দুটো মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ, পালসেটিলা, ফসফরাস। এই দুইটা মেডিসিনের মধ্যে মানে সন্ধ্যার দিকে মারাত্মক অ্যাগ্রাভেশন হয়, সন্ধ্যার দিকে হাঁপানি, শ্বাসকষ্ট বা যে কোনো ধরনের কমপ্লেক্সিটি দেখা দেয়। তারপরে রাত্রে বৃদ্ধি, শ্বাসকষ্ট রাত্রে বৃদ্ধি হয়। শ্বাসকষ্ট সাধারণত রাত্রেই বাড়ে, তা সে রাত্রে বাড়ার মেডিসিনগুলো একটু দেখে নিই। আর্সেনিক, তারপরে হচ্ছে সেলিডোনিয়াম, পালসেটিলা, এগুলো কিন্তু রাত্রে খুবই বৃদ্ধি হয়। আমরা এই কিছু কিছু সাথে সাথে কিছু কিছু আলোচনা করি। সেটা হচ্ছে আর্সেনিক মেডিসিনটা, এরা কিন্তু অত্যন্ত দুর্বল থাকে এবং খুবই অ্যাংজাইটি বা অস্থিরতা থাকে শরীরের মধ্যে, এবং বারবার অল্প অল্প করে জল খাওয়ার টেন্ডেন্সি থাকে। আর এদের অ্যাগ্রাভেশন হিসেবে বলতে হয় যে মিড ডে অ্যান্ড মিড নাইট অ্যাগ্রাভেশন, মানে দুপুরের দিকে এবং ঠিক মধ্যরাত্রের দিকে সমস্ত কষ্ট বাড়ে। প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে যখন দেখবেন যে অনেকের গ্রামের দিকে বা শহরের দিকেও আছে যে গরম তেল যখন শ্বাসকষ্ট হয়,
হালকা গরম তেল মালিশ করে গলায়, করলে একটু আরাম পায়। এটাও কিন্তু কিছু কিছু মানে দেখা যায় যে গরম সেকে আরাম পাচ্ছে, এটা বলে রিলিফ বাই হট অ্যাপ্লিকেশন। এটা কিন্তু আর্সেনিক একটা লক্ষণ। তা এইগুলো এরকম মিললে আমরা আর্সেনিক মেডিসিন দিব। সেলিডোনিয়াম আছে, তারপরে পালসেটিলা আছে। পালসেটিলার সম্বন্ধে তো আমরা জানি যে পিপাসা কম থাকে, তারপর জিহ্বা শুকনো থাকে, ইত্যাদি দেখি। তো আমরা এখানে আরও আসি আস্তে আস্তে। এখানে দেখেন, এখানে বলা আছে মিড ডে অ্যান্ড মিড নাইট। এখানে মিড নাইট আফটার অ্যাগ্রাভেশন, মানে হাঁপানি শ্বাসকষ্ট মধ্যরাতের পরে বৃদ্ধি পায়। এই আর্সেনিকের কথা বললাম একটু আগে, সেই আর্সেনিক এখানে আছে। কার্বোভেজও খুব গুরুত্বপূর্ণ। কার্বোভেজ কিন্তু যে হাম বা নিউমোনিয়া ইত্যাদি অসুখের পরে হতে পারে, তারপরে একটু ঠান্ডা লাগলেই যদি কারোর হাঁপানি শ্বাসকষ্ট হয়, তারপরে বাতাস মানে ঠান্ডা বাতাস ভালো লাগে, এরকম এরকম যদি সিমটমস থাকে। আর একটা জিনিস হচ্ছে, যারা আগুনের ধারে কাজ করে, যেমন কোনো কামার হতে পারে, যদি কোনো কামারের শ্বাসকষ্ট হয়, তার কারণ সে আগুনের পাশে বসে লোহার জিনিসপত্র তৈরি করে, বা যারা আগুনের পাশে থেকে রান্নাবান্না করে, এদের কিন্তু কার্বোভেজ খুব চমৎকার কাজ করে। আমরা আমরা দেখি যে মিড নাইট আফটারে ছিলাম আমরা এখন। তো এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট মেডিসিন আছে। গ্র্যাভাইটিস আছে, ল্যাকেসিস আছে। এখানে কিন্তু স্যাম্বুকাস, মানে মধ্যরাতের পরে যদি শ্বাসকষ্ট হয়, তাহলে কিন্তু আমরা স্যাম্বুকাসের কথা একটু ভাববো, যে স্যাম্বুকাস মেডিসিনটা আমরা কিন্তু বাচ্চাদের হলে একটু সিমটমস মিলিয়ে দেখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা স্যাম্বুকাস মেলাবো। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে বলছে যে 2 AM অ্যাগ্রাভেশন, এটাও আর্সেনিক গেল। 2 to 3 AM অ্যাগ্রাভেশন, এটাও কিন্তু ক্যালিকার, এই সিমটমসটা ক্যালিকার বে আছে। তারপরে আছে এখানে 3 AM অ্যাগ্রাভেশন, এটাতে কিন্তু এই সিমটমসটার মধ্যে আমরা পাবো হচ্ছে এন্টিম টার্ট পাবো, ক্যালিকার পাবো, তারপরে এখানে স্যাম্বুকাসও আমরা কিন্তু 3টার দিকে দেখি, যে বাচ্চাদের যদি শ্বাসকষ্ট হয়েছে, স্যাম্বুকাসও কিন্তু আমরা ভাবতে পারি। আবার 4টে থেকে 5টার মধ্যে যদি শ্বাসকষ্ট হয় রাত্রে, তাহলে কিন্তু ন্যাট্রাম সালফের কথা আমরা ভাবতে পারি। তো এখন ন্যাট্রাম সালফ কিন্তু ভিজা বা ড্যাম্প ওয়েদারে তার সমস্ত কষ্ট বাড়ে। যে বর্ষাকালের দিকে বা স্যাঁতসেঁতে স্থানে বসবাস করার কারণে তার হাঁপানি শ্বাসকষ্ট লেগেই আছে, এরকম হলে কিন্তু আমরা ন্যাট্রাম সালফ ভাবতে পারি। তারপরে একটা জিনিস আছে, রাত্রে ভোর 3টা 4টার দিকে বৃদ্ধি পায়, 3টা 4টা 5টা পর্যন্ত। তো এটা এই সময় একটু মানে আগ পিছ হতে পারে, এটা মানে সিমটমস আরও মিলিয়ে দেখতে হবে কোনটা গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখি এখানে, দেখেন এখানে আছে অল্টারনেটিং উইথ ইরাপশানস, যে কিছুদিন শ্বাসকষ্ট হাঁপানি হলো, তারপরে আবার শরীরের স্কিন ডিজিজ ধরা পড়লো, তাহলে এখানে সালফার, হিপাস সালফার খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখি যে অ্যাঙ্গার আফটার, কিছু কিছু গুরুত্বপূর্ণ রুব্রিক্স আমরা আলোচনা করি। অ্যাঙ্গার আফটার, রেগে গেলে শ্বাসকষ্ট বাড়ে বা হাঁপানি, টান মানে দমের কষ্ট হয়, ক্যামোমিলা খুবই মাস্টার মেডিসিন। রাগের পর থেকে যদি শ্বাসকষ্ট হয়, খুবই ভালো কাজ করে ক্যামোমিলা। তারপরে এখানে আছে বেন্ডিং হেড ব্যাকওয়ার্ডস অ্যামেল, মানে মাথাটা একটু পিছনের দিকে দিলে মানে শ্বাসকষ্ট একটু ভালো লাগে, শ্বাসকষ্ট কমে যায়। একটু পিছনের দিকে হেলে মাথাটা দিলে মানে শ্বাসকষ্ট একটু কমে যায়। হিপাস সালফারে আছে,
স্পঞ্জিয়াতে এই সিমটমস আছে। তারপরে ওই এই সিমটমসের আরেকটা সিমটমস আছে যেটা সামনের দিকে একটু ঝুঁকে, মানে সামনের দিকে যদি একটু ঝুঁকে থাকা হয়, মানে বেন্ডিং হেড ফরওয়ার্ডস এমএল, মানে সামনের দিকে ঝুঁকে থাকলে শ্বাসকষ্ট একটু কমে যায়। তো এটা হচ্ছে আর্সেনিক, ক্যালিবাই, তারপরে ক্যালিকার্ব, এই তিনটা মেডিসিনে কিন্তু এই সিমটমসটা আছে। তারপরে চেঞ্জ অফ ওয়েদার মানে আবহাওয়া পরিবর্তনের সময় যে যে মেডিসিনগুলো হয়, যে গরম ছিল হঠাৎ করে ঠান্ডা পড়ছে, আবার ঠান্ডা ছিল হঠাৎ করে গরম আসছে, এই আবহাওয়া চেঞ্জের সময় যদি শ্বাসকষ্ট বা হাঁপানি হয়, তাহলে সেক্ষেত্রে আর্সেনিক, হিপাস সালফার, এখানে হিপাস সালফার অ্যাড হবে। হিপাস সালফার খুব ভালো এই কাজ করে। তারপরে আরেকটা জিনিস আছে, মনে হয় যে বুকটা মানে প্রসারিত হচ্ছে, মানে প্রসারিত হচ্ছে না, মানে নিঃশ্বাসটা মানে কীভাবে বোঝাবো, যে মনে করেন আপনি ফুসফুসে নিঃশ্বাস নিচ্ছেন, এই সম্পূর্ণ নিঃশ্বাস নিতে পাচ্ছেন না, এরকম যদি সেন্সেশন হয়, মানে শ্বাসকষ্ট এরকম লেভেলে যায় যে সম্পূর্ণ যেন নিঃশ্বাসটা আটকে আসছে, নিঃশ্বাস নিতে পারছেন না, তাহলে কিন্তু কোনিয়ামটা ভাবতে পারেন। আর এখানে একটা রুব্রিক্স তো দেওয়াই আছে ছেলে মেয়েদের বা বাচ্চাদের উপরে, যে শ্বাসকষ্ট বাচ্চাদের উপরে কেমন কাজ করে। তা এখানে অ্যান্টিম টার্ট হবে, অ্যান্টিম টার্ট, ইপিকাক বাচ্চাদের উপরে ভালো কাজ করে, ন্যাট্রাম সালফ, তারপরে স্যাম্বুকাস, এই মেডিসিনগুলো বাচ্চাদের উপরে ভালো কাজ করে। তো এখানে অ্যান্টিম টার্ট কিন্তু নেই, অ্যান্টিম টার্ট আমাদের এখানে অ্যাড করতে হবে অ্যান্টিম টার্ট। তো অ্যান্টিম টার্ট হচ্ছে বুকের মধ্যে শ্বাসকষ্টের সাথে প্রচুর কফ থাকে এবং মনে হয় যে মানে অনেক কাশি দিলে মনে হয় যেন কাশি উঠবে, কিন্তু আসলে কিছু ওঠে না। আবার একটু ঘর ঘর শব্দ হয়, মনে হয় যে অনেক অনেক কফ জমে আছে এরকম। আবার টাংটা হালকা হোয়াইট কোটিং থাকে, মানে জিহ্বাটা একটু সাদাটে থাকে, এরকম থাকলে আমরা অ্যান্টিম টার্ট ভাবতে পারি। তারপরে আমরা ইপিকাকটাও বাচ্চাদের জন্য ভাবতে পারি। ইপিকাক তো আমরা মানে যারা মোটামুটি হোমিওপ্যাথি ভালোবাসি বা নিজেকে বা পরিবারকে ভালো রাখার জন্য হোমিওপ্যাথি চর্চা করি, তারা আসলে জানি যে ইপিকাক হচ্ছে বমির মেডিসিন। ভমিটিং বা নশিয়া টেন্ডেন্সি থাকলে আমরা সচরাচর ইপিকাক 6 বা 30 খাই বা কাউকে খাওয়াই সুস্থ হওয়ার জন্য। তাই এখানে বমির টেন্ডেন্সি থাকবে, আবার হাঁপানি বা শ্বাসকষ্ট থাকবে, আর টাংটা ক্লিন থাকবে, এরকম সিমটমস পেলে আবার শিশুদের সর্দি কাশিতেও কিন্তু ভালো কাজ হয়। ভ্যাকসিনেশনের ব্যাপারটা বলা আছে থুজা, এখানে কিছু কিছু মেডিসিন আছে এরকম। তো আমি সাথে সাথে আরও কিছু কিছু জিনিস বলি, সেটা হচ্ছে শ্বাসকষ্ট, যে শুলে অনেকে আছে যে শ্বাসকষ্ট শুলে কমে যায়, শ্বাসকষ্ট কিন্তু স্বাভাবিকভাবে শুলে বাড়ে, দম আটকে আসে। হ্যাঁ, শ্বাসকষ্ট বা হাঁপানি যখন হয় কারোর, এটা কিন্তু আর একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি, যে অনেক দিন যদি সর্দি কাশি লেগে থাকে, তারপরে যদি শ্বাসকষ্ট হয়, মানে সর্দি কাশি লেগে থাকার কারণে কিন্তু অনেক দিন যদি চিকিৎসা না করা হয়, সর্দি কাশি অনেক দিন লেগে আছে, তারপরে কিন্তু শ্বাসকষ্ট হয়। আর শ্বাসকষ্ট হলে কিন্তু শোয়া যায় না, শুলে দম আটকে আসে, উঠে বসে থাকতে, এগুলো সব মানে জেনারেল সিমটমস। কিন্তু শ্বাসকষ্ট শুলে কমে, এটা কিন্তু একটা পিকুলিয়ার সিমটমস। তো এটা আছে তিনটা মেডিসিনে এই গুরুত্বপূর্ণ সিমটমসটা আছে, সেটা হচ্ছে সরিনাম, ক্যালিবায়োকোনমিকাম আর ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম। এই তিনটা মেডিসিনে এই শ্বাসকষ্ট শুলে কমে, এই সিমটমসটা আছে। তারপর আর একটা জিনিস দেখি বাচ্চাদের ক্ষেত্রে, যে ব্রঙ্কিয়াল প্যাসেজ যেটা আছে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের ফুসফুসের ওখানে, এই প্যাসেজে মানে বাচ্চাদের ক্ষেত্রে এটাকে বলে ব্রঙ্কিয়াল অ্যাজমা, আর বৃদ্ধদের যেটা হয় সেটা বলে কার্ডিয়াক অ্যাজমা। তো এই যে ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটা কিন্তু সরিক ইন অরিজিন, মানে সরিক মেডিসিন, যেমন আমরা জানি যে
সোরা হচ্ছে ইরিটেশন, অস্বস্তি একটা ফিল হয় শরীরের মধ্যে। তা এই যে ব্রঙ্কিয়াল অ্যাজমা, যে ব্রঙ্কিয়াল প্যাসেজ, লাংসের ব্রঙ্কিয়াল প্যাসেজে যে এই হাঁপানি, শ্বাসকষ্ট বা অস্বস্তি লাগে, এটা কিন্তু সোরিক ইন অরিজিন, মানে এর ভিতরে সোরা কাজ করে। আবার সাইকোসিস ও মানে বিদ্যমান, মানে সোরিক ইন অরিজিন অলসো সাইকোসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড, মানে মিক্সড মায়াজমেটিক মেডিসিন লাগবে। তো এইসব হাঁপানি শ্বাসকষ্টের ক্ষেত্রে হিপাস সালফার, বেলেডোনা, ক্যালকেডিয়া কার্ব, থুজা কিন্তু ভালো কাজ করে। আবার বহুদিনের পুরনো শ্বাসকষ্টে ন্যাট্রাম সালফ, মার্কসল, থুজা এগুলো কাজ করে। এই কথা প্রসঙ্গে একটা কথা বলি যে আমি আমাদের বাংলাদেশে বরিশালে আমাদের বাংলাদেশের বিশেষায়িত সরকারি ব্যাংকে অফিসার হিসেবে চাকরি করতাম। তা সেখানে চাকরি করার সময় আমার আরেকটি সরকারি বাণিজ্যিক ব্যাংকের সিনিয়র অফিসার পদে চাকরি হয়। তো তখন আমি বাড়িতে চলে আসি, বাড়ির পাশে একটা শাখায় আমার পোস্টিং হয়। তা বাড়িতে আসার পরে আমি দেখি যে বাড়িতে অসুখ বিসুখ, বিভিন্ন ছোট ছোট অসুখ বিসুখও খুব মারাত্মক আকার ধারণ করছে। যেমন মা বাবা সামান্য সামান্য অসুখে, বা মার হাঁপানি, বাবার সামান্য অসুখেও একটা ভায়োলেন্ট বা ভায়োলেন্সি রূপ নিচ্ছে, এবং ডাক্তার ডাকা নিয়ে একটা হিড়িক পড়ে যাচ্ছে। তখন আমার মনে হলো, আমার আবার মানে জ্যাঠামশাই একজন হোমিওপ্যাথিক ডাক্তার, আমি এবার দেখলাম যে তাদের বাড়িতে অসুখ বিসুখের পরিমাণ কম, বা অসুখ বিসুখ হয় না বললেই চলে। তারপরে আমি তো যেহেতু আর এমবিবিএস ডাক্তারি বা এই ধরনের পড়া সম্ভব না, যেহেতু আমি অলরেডি চাকরি করি, আর আর জীবনের আর ব্যাকওয়ার্ডে ফিরে যাওয়া যাবে না। তাই আমি মনে করলাম যে বাড়ি কিভাবে সুস্থ রাখতে হয় তা একটু হোমিওপ্যাথি চর্চা করি। তারপরে যখন এই হোমিওপ্যাথি বিভিন্ন ওষুধ বা মেডিসিন নিয়ে স্টাডি করতে লাগলাম, তখন দেখি কি যে কিছু কিছু মানে হঠাৎ করে পরিবারের সদস্যদের নতুন নতুন কিছু সিমটমস দেখা দেয়। তখন সেই সিমটমসের এগেনস্টে কী মেডিসিন আছে বা কী মেডিসিন আসছে, সেটা যদি তাকে 1 ডোজ বা 2 ডোজ খাইয়ে দেওয়া হয়, মনে করেন হঠাৎ করে কি হলো যে কোনো তৈলাক্ত খাবার খাইছে বা নারিকেল খেলো, খেয়ে মারাত্মক পেট ব্যথা, তাহলে আমরা জানি ফ্যাটি ফুড অ্যাগ্রাভেট, পালসেটিলা চমৎকার কাজ করে। জাস্ট আমি একটা উদাহরণ দিলাম যে এই ধরনের পরিবারের যে কোনো সমস্যা হঠাৎ করে, মনে করেন যে কোনো সমস্যায় আপনারা যদি হোমিওপ্যাথি চর্চা করেন বা যে ওষুধগুলো সম্বন্ধে ধারণা থাকে, তাহলে মানে 30 পাওয়ার হোক, 6 পাওয়ার হোক, 200 পাওয়ার হোক, 1M হোক, 1 ডোজ বা 2 ডোজ আমরা যদি হোমিওপ্যাথিতে না সারতে পারি, তাহলে অ্যালোপ্যাথিক বা মডার্ন সায়েন্সে গেলাম, সমস্যা কি? সমস্যা তো নেই। আমরা 2 ডোজ ওষুধ খেতে তো আমাদের সমস্যা নেই। 1 ঘন্টা পর পর যদি অ্যাকিউট কেস হয়, 1 ঘন্টা পর পর বা 2 ঘন্টা পর পর বা 3 ঘন্টা পর পর মেডিসিন খেলাম। হ্যাঁ, 2 ডোজ খেলাম, খেয়ে দেখলাম সুস্থ, সুস্থ না হলে গেলাম মডার্ন মেডিসিনের কাছে, সমস্যা না তো। তো ঠিক এই পলিসিতে আমার হোমিওপ্যাথিতে আসা, এবং আমি এসে আমার পরিবারের অসুখ বিসুখের পরিমাণ প্রায় 99% কমে গেছে। যে মাঝে আমার বাবার যে মানে জ্বর আসতো, বারবার জ্বর আসতো। কিছু কথা প্রসঙ্গে কিছু বলি, সেটা হচ্ছে, যেহেতু আপনারা সাবস্ক্রাইবার হচ্ছে খুব আপন মানুষ, যেমন একটা স্কুলের ছাত্র আর বা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা হচ্ছে আসল, ঠিক তেমনই আপনারা হচ্ছে আমাদের কাছের মানুষ। সাবস্ক্রাইবার হচ্ছে মানে যে চ্যানেল, যার চ্যানেল তার খুব কাছের মানুষ। তাই বলি যে কিছুদিন আগে আমার বাবার হঠাৎ করে জ্বর আসতো। তো জ্বর আসার কারণে ওই
জ্বরে আমি হোমিওপ্যাথি দিয়ে একটু করার চেষ্টা করছিলাম, তো দেখি জ্বর কমে না। এখন কয়েক ডোজ খাওয়ার পরে যদি জ্বর না কমে তাহলে আমাদের যেতে হবে মডার্ন সায়েন্সের কাছে। তো এখন একটা সিমটম ছিল বাবা, সেটা হচ্ছে রাত্রে ঘন ঘন প্রস্রাব হতো। তো ঘন ঘন প্রস্রাব হতো, এটা কিন্তু বৃদ্ধ বয়সে পোস্টেড গ্ল্যান্ড এনলার্জমেন্টের কারণে এটা হয়। তা আমি অবশ্য এটা ভাবিনি, আমি রাত্রে ঘন ঘন প্রস্রাব করতে ওঠে, এটা আমি ওইভাবে ভাবিনি। না ভেবে আমি জ্বরের মেডিসিনগুলোই দিছিলাম। তারপর যখন মেডিকেল মানে মডার্ন সায়েন্সের কাছে যায়, তখন ওনারা টেস্ট করছিল, টেস্ট করে ধরা পড়লো কি পোস্টেড গ্ল্যান্ড এনলার্জমেন্ট। তারপরে ওনারা কিছু মেডিসিন দিছিল, সেগুলো কিন্তু খাওয়ার পরে আপনার কমে গেছে। কিন্তু তারপরে আমি স্যাবাল সেরোলেটা মাদার খাওয়াইছিলাম পোস্টেড গ্ল্যান্ড এনলার্জমেন্টের জন্য। হ্যাঁ, কিন্তু তারপরে বাবা সম্পূর্ণ সুস্থ। এই যে জিনিসগুলো, যে আমরা যে হোমিওপ্যাথিতে অনেকেই বলে যে হোমিওপ্যাথি সারে না, ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে না। যে দু একটা কেসে বা মনে করেন 10টা কেসের মধ্যে 2টা কেস 3টা কেসে সারে না, অধিকাংশ কেসে কিন্তু সারে। আর যদি আপনার কোনো প্যাথোলজি জেনারেট করে, সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই মডার্ন মেডিসিনের কাছে যেতে হবে, যে আপনার সমস্যাটা কি, যে কিসের জন্য কি হচ্ছে, এটা তো এক্সামিন করার জন্য অবশ্যই যেতে হবে। আর সর্বোপরি হচ্ছে আপনি এই ধারণাটা থাকলে আপনি আপনার পরিবারের বা আপনাকে অনেক সুস্থ রাখতে পারবেন। হুম, যেমন প্রত্যেকটা ওষুধ কোনটা কি কাজে লাগে, কি কাজে ব্যবহৃত হয়, এইগুলো জানলে অনেকটা মানে অসুখ বিসুখ কমানো যাবে পরিবারের। তা আমরা সেই থেকে আসলে মানে পরিবারে অসুখ বিসুখ আমি এই হোমিওপ্যাথিতে অনেক কমিয়ে ফেলেছি। আর এই কারণেই হোমিওপ্যাথির বা হোমিওপ্যাথির প্রতি এত আকর্ষণ বা ভালোবাসা থেকেই কিন্তু আমি অনেকটা চর্চা করছি, যেটুকু শিখছি। হ্যাঁ, তা আসলে দেখি আমরা আরও কিছু সিমটমস দেখি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে আচ্ছা কোল্ড এয়ার অ্যাগ্রাভেট মানে ঠান্ডা হাওয়ায় বাড়ে কি কি মেডিসিন আছে। এখানে কিন্তু আসলে কেন্ট রেপার্টরিতে গুরুত্বপূর্ণ মেডিসিন এখানে নেই। এটাতে কোল্ড এয়ার অ্যাগ্রাভেশন হচ্ছে হিপাস সালফার, আর্সেনিক আর সাইলেশিয়া, খুবই গুরুত্বপূর্ণ এই কোল্ড এয়ার অ্যাগ্রাভেশন ঠান্ডা হাওয়ায়। তারপরে ঠান্ডা বাতাসে কমে যায় কি কি মেডিসিন আছে। ঠান্ডা বাতাস লাগলে শ্বাসকষ্ট কমে যায়, সেটা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম, কার্বোভেজ, ওপিয়াম আর পালসিটিলা, এই মেডিসিনগুলোতে আছে। তারপরে আমরা দেখি যে ডিনার ইটিং আফটার আমরা আরও কিছু সিমটমস দেখি। দেখেন এখানে ফ্ল্যাটুলেন্স ফোরাম, তো এটা তত গুরুত্বপূর্ণ না। এখানে আরেকটা ইম্পর্টেন্স রুব্রিক্স আছে যে হে অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিসের কথা আমরা তো জানি। আমি আগেও আমার একটা ভিডিওতে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠলে হাসির পরে হাসি, আর হাসি কয়েকটা দেওয়ার পরেই কিন্তু নাক দিয়ে পাতলা জল বেরোয়। এটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। তাই এটা রুব্রিক্সের ভাষায় বলে হে অ্যাজমা। তো এটার আর্সেনিক কিন্তু খুব মাস্টার মেডিসিন। এই হে অ্যাজমায় আর্সেনিক অ্যালবাম খুব চমৎকার। তারপরে আছে ক্যালি আয়োডও খুব ভালো। তারপর স্যাবাডিলা, এটাও খুব ভালো মেডিসিন। তো এগুলো ভালো কাজ করে। এই যে হিস্টেরিক্যাল অ্যাজমা যেটা মস্কাস, খুবই ভালো। এই যে হার্ট ফ্রম ফ্যাটি ডিজেনারেশন অফ, এটা আসে হার্টের কথা বলেন, যে হার্টের কিন্তু মারাত্মক একটা ভালো মেডিসিন হচ্ছে আর্নিকা। অনেকে দেখেন যে স্ট্রোকের পরে ব্রেনে রক্ত জমে যায়, হালকা রক্ত জমে গেলে কিন্তু আর্নিকায় অনেকটা অ্যাবজর্ব করে,
কিন্তু আবার যদি বেশি রক্ত ক্লট হয়ে যায় তাহলে কিন্তু আবার আর্নিকায় কাজ করবে না, মডার্ন সায়েন্সের কাছে যেতে হবে, অপারেশন করতে হবে। মানে হোমিওপ্যাথি নিয়ে যে আপনার ইনফ্যাচুয়েশন হবে এরকম না যে এটাই দিয়ে সব সেরে ফেলবো, তা না। হ্যানিম্যানের হোমিওপ্যাথি হচ্ছে আপনার ব্যবহার করবেন এবং সুস্থ না হলে তো মডার্ন সায়েন্সের কাছে যেতেই হবে। এবং যদি সঠিকভাবে হোমিওপ্যাথি চর্চা করেন বা কোন মেডিসিনের কী কাজ, তাহলে বুঝতে পারবেন যে হ্যানিম্যান কতটা মেধাবী ছিল, মানে একেবারে ম্যাজিকের মতো সেরে যাবে। যাই হোক, আমরা আরও কিছু সিমটমস দেখি। দেখেন এখানে যে এখানে ওল্ড পিপল আছে, কিন্তু ওল্ড পিপল যে বৃদ্ধদের উপরে কোন কোন মেডিসিন ভালো কাজ করে। তা ওল্ড পিপলের মেডিসিনগুলোর মধ্যে অ্যাম্ব্রাগ্রিজিয়া কাজ করে, আর্সেনিক অ্যালবাম, কার্বোভেস। কার্বোভেস কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৃদ্ধদের শ্বাসকষ্ট, সাথে পেটের গোলমাল, তারপরে একটু গরম বা মানে আগুনের পাশে থাকে, এরকম থাকলে কিন্তু চমৎকার ভালো কাজ করে শ্বাসকষ্ট। তারপরে আরেকটা জিনিস আছে যে বাচ্চাদের শ্বাসকষ্টের ক্ষেত্রে কিন্তু আমরা সিনা ব্যবহার করতে পারি। রেসপিরেটরি ডিস্ট্রেস এর উপরে হিপাস সালফার চমৎকার কাজ করে। আরেকটা জিনিস, যেমন আমার মায়ের শ্বাসকষ্ট, মারাত্মক শ্বাসকষ্ট ছিল, ইনজেকশন নিতে হতো। হ্যাঁ, কিন্তু ডাক্তাররা বলছিল যে আপনার ওই ইনহেলার নিতে, কিন্তু আমরা নেয়নি। মার একটাই সিমটম ছিল যে ডান দিকে শুতে পারতো না, রাত্রে ডান দিকে শুলে শ্বাসকষ্ট বেড়ে যেত। তো এটা কিন্তু একটাই মেডিসিন, মার্কসল। সেই মার্কসল দিয়ে কিন্তু আমি আমার মাকে সুস্থ করতে পারছি। আবার ঠিক একইভাবে যদি কেউ বাম দিকে আপনার শুতে গেলে শ্বাসকষ্ট বাড়ে, তাহলে কিন্তু ফসফরাস বা ন্যাট্রাম সালফ গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক, এই যে আমি এখন যে হোমিওপ্যাথিক ডিকশনারি অভিধান পড়াচ্ছি, আমার সীমিত বা মানে খুবই ক্ষুদ্র জ্ঞানে কিছু মানে হোমিওপ্যাথির প্রতি ভালোবাসার টানে যেটুকু শিখছি, সেটুকু দিয়ে যেটুকু জানছি, সেই সিমটমস, আপনার যে সমস্ত সিমটমস যদি মাথায় থাকে, তাহলে কিন্তু মানে কারেন্টের মতো আপনি ওষুধ দিতে পারবেন আপনার আপনজন, পরিবারের কাউকে, বা আপনার কোনো, আপনি যদি ডাক্তার হন তাহলে কোনো রোগীকে দিতে পারবেন বা নিজেকে সুস্থ রাখতে পারবেন। এটা আসলে খুবই ভালো একটা চিকিৎসা ব্যবস্থা। এটা আমরা হারিয়ে যেতে বসেছি, যা আমাদের সকলের সামান্য একটু পরিশ্রম, প্রতিদিনের সামান্য একটু পরিশ্রমে 1 ঘন্টা বা আধা ঘন্টা যদি আমরা চর্চা করি, তাহলে আমাদের পরিবারের চিকিৎসা ব্যয় আপনার 90% কমে যাবে, প্রত্যেকে সুস্থ থাকবে। আচ্ছা, তারপরে আরও দেখি কি কি আছে। গুরুত্বপূর্ণ সিমটমসগুলো আমরা প্রায় বলে ফেলছি। স্লিপ কামিং অন ডিউরিং, এখানে আছে রাত্রি ঘুমের সময় বা ঘুমের আগে শ্বাসকষ্ট আরম্ভ হয়। তা শ্বাসকষ্ট এগুলো সিমটমস, এগুলো আসলে স্বাভাবিকভাবে আসে। তা আমরা তো এখানে সেই গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো আছে। অ্যাকোনাইট, হঠাৎ করে আসলে অ্যাকোনাইট, আর্সেনিক, কার্বোভেজ, হিপাস সালফার, ক্যালিকার্ব, ল্যাকেসিস, এগুলোই আসলে গুরুত্বপূর্ণ। তারপরে আমরা এই 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 সিমটমসগুলো আসলে গুরুত্বপূর্ণ। এখন আমি আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করি, যে যা আগেও বলছি এখনও বলি। সেটা হচ্ছে যে যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়, হ্যাঁ, ফুসফুসের বাচ্চাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা সবসময় বাচ্চাদের হয়, মানে হার্ট রিলেটেড না, এটা মানে ব্রঙ্কাস রিলেটেড, লাংস রিলেটেড। তো এগুলো হচ্ছে বাচ্চাদের। তা আমরা স্যাম্বুকাস মেডিসিনটা ব্যবহার করব। আবার যদি বৃদ্ধদের কার্ডিয়াক অ্যাজমা হয়, হার্ট রিলেটেড, তাহলে হচ্ছে যেমন 40 বছরের পরে থেকে শুরু হয়, মানে দম নিতে পারে না, হ্যাঁ, তা এটা আমরা আর্সেনিক বা হিপাস সালফার ব্যবহার করব। বাচ্চাদের অ্যাজমায় হচ্ছে
ইপিকাক ব্যবহার করব যদি পায়খানাটা সবুজ রঙের হয় এরকম। হ্যাঁ, তারপরে আমি আবারও বলছি, কিছু আমি রিপিট করি, সেটা হচ্ছে যে বৃদ্ধদের অ্যাজমায় হচ্ছে কার্বোভেজ খুবই গুরুত্বপূর্ণ। রাত 2টো থেকে 4টের মধ্যে যদি আপনার শ্বাসকষ্ট বাড়ে, ক্যালিকার্ব খুবই গুরুত্বপূর্ণ। ভোরের দিকটায় বিশেষ করে 3টার দিকে, মানে ভোর 3টার দিকে এমন কার্ব খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমি বলছি যে শ্বাসকষ্ট পিছনের দিকে হেলে বসলে কমে হিপার সালফার, আর সামনের দিকে ঝুঁকে বসলে কমে হচ্ছে আর্সেনিক। হ্যাঁ, এইগুলো। তারপরে শ্বাসকষ্ট যে রকিং, একবার সামনের দিক একবার পিছনের দিক, হ্যাঁ, রকিং করলে মানে রিলিভ রিলিভ হয়, মানে কমে যায়, সেটা হচ্ছে ক্যালিকার্ব। তারপরে আমরা আরও দেখি যে কী কী মেডিসিন আছে, সেটা হচ্ছে আরেকটা জিনিস আছে কিন্তু শ্বাসকষ্টের জন্য, সেটা হচ্ছে যে গ্রিনডেলা রোবাস্টা মাদার। হ্যাঁ, যে কোনো শ্বাসকষ্টে এই মাদার টিংসের যদি 20 ফোঁটা বা 10 ফোঁটা খাওয়া হয়, শ্বাসকষ্ট সঙ্গে সঙ্গে কমে যায়। তো এর সিমটমস রাত্রের দিকে বাড়বে শ্বাসকষ্ট। হ্যাঁ, এটা কিন্তু গ্রিনডেলা রোবাস্টা মাদার, এটা খেলে সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট কমে যায়, পরীক্ষিত। হুম, মানে ঘুমের মধ্যে শ্বাসকষ্ট বাড়বে বা রাত্রের দিকে বাড়বে, এরকম হলে গ্রিনডেলা রোবাস্টা মাদার আপনারা ব্যবহার করবেন, প্যালিয়েটিভ হিসেবে খুব ভালো কাজ করবে। তাই এই ছিল আজকে আলোচনা। দিলীপ দার একটা কমেন্টের প্রেক্ষিতে এই ভিডিওটা করলাম। তা আপনারা অনেক ভালো থাকবেন। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি সম্বন্ধে কোনো জানার ইচ্ছা জাগে যদি আপনাদের ভিতরে, তাহলে কমেন্ট করবেন। আমি অবশ্যই যেটুকু জানি, আমি তো জানি না বেশি, তা সীমিত জ্ঞানে যেটুকু জানি সেটুকু আমি শেয়ার করব, যাতে করে আমরা আমাদের আপনজন বা নিজেকে সুস্থ রাখতে পারি। তা ঠিক আছে, আপনারা অনেক ভালো থাকেন। আর আপনারা চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার চ্যানেলের প্রবৃদ্ধি বা সমৃদ্ধিতে আপনাদের অবদান অনেক। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ভালো থাকবেন।